ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। আসন্ন বাজেটে রাজস্ব ও ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়ে আয়োজিত এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, আয়কর রিটার্ন জমা না দেওয়া, কর ফাঁকি দেওয়া কিংবা কর ছাড় নেওয়া ব্যক্তিদের থেকে রাজস্ব আদায়ে কর কর্মকর্তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হবে। তিনি আরও জানান, এবার কর ফাঁকি ও অব্যাহতির ক্ষেত্রে নজরদারি বাড়াবে এবং তাদের জবাবদিহির আওতায় আনা হবে। দর্শক, এসব নিয়ে টালিখাতার আজকের আলোচনার বিষয়, আদেশ দিয়েই কর ফাঁকি ঠেকানো যাবে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রেজাউল হাসান এবং বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতে রেজাউল হাসান, আপনাকে শুরু করতে চাই। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য হিসেবে কাজ করেছেন, অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে এসেছেন আপনি। পুরো বিষয়টা আসলে আপনার নখে দর্পণ আছে বলা যায়। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে বলি, যদি শুধু আদেশ দিয়ে কি আসলে কর ফাঁকি রোধ করা সম্ভব, বা কতটা কার্যকর, কতটা সম্ভবপর হতে পারে? এখন দেখুন, আমাদের যারা রাজস্ব কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে যারা রাজস্ব আদায়ে নিয়োজিত আছেন, তাদের যে সকল দায়িত্ব রয়েছে তার মধ্যে কর ফাঁকি রোধ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। সেটা বছরের শেষ সময়ে নয়, সেটা সারা বছরই রয়েছে। আমাকে কিভাবে কর ফাঁকি রোধ করতে হবে, কিভাবে নতুন ক্ষেত্র আবিষ্কার করতে হবে, কিভাবে আমি রাজস্ব কি বাড়াতে পারবো, তার সমস্ত কাজটাই বছরের শুরু থেকেই করবার কথা। তো যেহেতু এখন নতুন সরকার এসছেন এবং শুরুর পরে এসছেন, তারা তারা এসে দেখলেন যে রাজস্ব অনেক কম আদায় হচ্ছে। আপনারা জানেন যে প্রায় 65,000 কোটি টাকা এখনো লক্ষ্যমাত্রা থেকে সরকার পিছিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে তাদের রাজস্ব আদায়ে একটা জোর দেওয়ার পরিকল্পনা থাকতেই পারে এবং সেই ধরনের পরিকল্পনা করা যথেষ্ট যুক্তিসঙ্গত। তবে এই ধরনের যে আদেশ, এই আদেশটা যাতে যথাযথভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়, অর্থাৎ যারা নিরীহ তাদেরকে, কিংবা যারা সঠিক করদাতা অর্থাৎ যাদের কর ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা নাই, সেই ধরনের করদাতারা যাতে কখনো হয়রানির শিকার না হয়। পক্ষান্তরে যারা প্রকৃত ফাঁকি দেয় কিংবা কর অ্যাভয়েড করছেন কিংবা তারা রিটার্ন সাবমিশনে গাফিলতি করছেন, এই ধরনের কে সিলেক্ট করে যাদের সত্যিকারেই পাওনা যাদের কাছে রয়েছে, সেগুলাকে যদি এই ব্যবস্থায় আনা হয় বা এই আওতায় আনা হয়, তাহলে হয়তোবা সেটা কিছুটা সুফল দিতে পারে। তবে বছরের শেষ মুহূর্তে এসে খুব বেশি তাড়াহুড়া করা এবং একটাতে বেশি জোর দিয়ে করদাতাদের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়ার সৃষ্টি হোক, এরকম পরিস্থিতি কাম্য নয়। সেই দিকটা এনবিআর এর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা অবশ্যই মনিটরিং করতে হবে, কি যাতে মাঠ পর্যায়ে এই বেশি কর আদায় করতে গিয়া কিংবা কর ফাঁকি রোধের নামে কর দাতারা হয়রানির সম্মুখীন না হন, আর যাদের কাছে প্রকৃত সরকারের পাওনা রয়েছে সেই পাওনা আদায়টা নিশ্চিত হয়। এটা খুব কঠিন ব্যাপার, তারপরেও আমরা মনে করি, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, সব সময়ের জন্য মে জুন মাসে আমাদের রাজস্ব বেশি আসে। এবং কিছু কিছু ক্ষেত্রে করদাতাদের কাছ থেকে অনুরোধ করেও আমাদের রাজস্ব কর্মকর্তারা কিছু বেশি কর আদায় করে থাকেন লক্ষ্যমাত্রা পূরণ করবার জন্য, যার ফলে জুলাই মাসের শেষে, অর্থাৎ জুলাই মাসের রেভিনিউ যেটা আসে সেটা আমাদের কম রেভিনিউ আসে। এটা একেবারে সেই শুরু থেকে আজ পর্যন্ত আপনি রেভিনিউ চিত্র দেখলেই পাবেন যে জুন মাসের শেষে জুলাই মাসে আমরা যখন ফিগার দিই তখন রাজস্ব পরিমাণটা অনেক বেশি থাকে, কিন্তু জুলাই মাসের পরের মাসে গেলে আবার সেটা কম হয়ে যায়। আয়করের ক্ষেত্রে যদি এই পদক্ষেপটা ভালোভাবে নেওয়া যায়, তবুও অনেকটা সুফল পাওয়া যাবে। কিন্তু যে কোনো কর ফাঁকি সেটাকে অ্যাসেসমেন্ট করে, সেটাকে প্রতিষ্ঠা করে আদায় করতে গেলে যে সময় প্রয়োজন হয়, আমার মনে হয় যে এই বছরের লক্ষ্যমাত্রার সাথে বা আগামী জুনের 30 তারিখের মধ্যে এটা বোধহয় সহজলভ্য হবে না, বা সহজে এটাকে বাস্তবায়ন করা যাবে না। অভিজ্ঞতা দিয়ে দারুণভাবে সেটা বিশ্লেষণ করেছেন। আমরা আবারও আপনার কাছে ফিরবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আসলে কর ফাঁকির একটা প্রবণতা, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিবারে আমরা গণমাধ্যমে উঠে আসে, বিষয়টি আসলে রোধ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এনবিআর এর এই কর্মকর্তা যিনি এতক্ষণ কথা বললেন। আমাদের কথাগুলি এত সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করলেন, আমাদের মনের কথাগুলি বলে ফেলেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর পাশাপাশি আমি ধন্যবাদ জানাবো এনবিআর কে, চেয়ারম্যান মহোদয়কে, যে যিনি গতকাল একটা প্রোগ্রামে এই ঘোষণাটা দিয়েছেন। এবং আমি মনে করি যে উনি আরেকটা কথা বলেছেন যে দেখেন, অটোমেটিক্যালি টোটাল রেভিনিউ যা আসে তার 92% কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, বাকি 8% মাত্র মাঠ পর্যায়ের কর্মকর্তারা আদায় করে থাকেন।
তাহলে এই 8% টাকা আদায় করতে গিয়ে যেটা আমরা সাধারণত দেখে থাকি যে এক্সিস্টিং যারা করদাতা রয়েছেন তাদের উপরই খরচটা নেমে আসে, তাদের উপরই প্রেসার বলি, অত্যাচার বলি, নিপীড়ন বলি, এটা নেমে আসে। তো আমরা বহুবার বলেছি যে কর নেটের আওতাটা বাড়াবার জন্য তাহলে যারা আমরা যারা কর নেটের আওতায় বর্তমানে রয়েছি তাদের উপর প্রেসারটা কমবে। যেমন আমি যদি উদাহরণ আপনাকে দিই যে কিভাবে মানে আমাদের উপর কিভাবে প্রেসারটা বা অন্যায়ভাবে কিভাবে আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমাদের এক্সপোর্টাররা যা এক্সপোর্ট করে সরাসরি আমাদের রপ্তানি মূল্যের উপরে অর্থাৎ এফওবি মূল্যের উপরে সেলের উপরে 1% এআইটি নেওয়া হয়। বছর শেষে যখন আমরা রিটার্ন দাখিল করি তখন আমার কিন্তু দেখা গেল যে যতটুকু এআইটি কেটে নেওয়া হয়েছে ওই পরিমাণ আমার ট্যাক্স আসেনি। ফলে দেখা গেল যা নিয়েছে তার হয়তো 4/1 বা 5/1 ট্যাক্স হয়েছে। এখন বাকি যে টাকাটা রয়ে গেল সেই টাকাটার কি হবে? সেই টাকাটা রিটার্ন অথবা সমন্বয়, অন্য কোনো খাতে সমন্বয় অথবা পরবর্তী বছরের জন্য জমা রাখার কোনো বিধান সেখানে আইন করে রহিত করা হয়েছে, অর্থাৎ বিধান নেই। এটা যেমন একটা এই বর্তমান কর সিস্টেমের সবচেয়ে বড় আমি মনে করি নেগেটিভ সাইড। দ্বিতীয়ত হলো এখন মনে করেন যেই টাকাটা নেওয়া হলো এখন এই প্রতিষ্ঠানের উপর যদি অতিরিক্ত কোনো যেমন সারচার্জ মানে প্রপার্টারশিপ কনসার্নের উপরে যা ট্যাক্স কাটলো তার উপর একটা সারচার্জ আসছে। তো মনে করেন এখানে 1 কোটি টাকা কাটলো, 20 লাখ টাকা তার ট্যাক্সেবল ফিগার হয়েছে, তাহলে 20 লাখ যাওয়ার পরে 80 লাখ কিন্তু তার রিজার্ভ থাকলো। এখন যদি সারচার্জ ওখানে 30 লাখ, 1 কোটির 30 লাখ দিতে হয়, নতুন করে সেই 30 লাখ আবার দিতে হবে, যেটা আমরা মনে করি এটা অন্যায়, এটা সঠিক না। তৃতীয়ত আসেন আপনি যেমন আমাদের এই যে ফ্যাসিলিটি ব্যাংকগুলি দিচ্ছে তার বিপরীতে কিছু আমাদের সেখানে এফডিআর থাকে, নানা রকমের টাকা পয়সা আমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে মানি হিসাবে ওখানে থাকে। সেটার যে আপনার ইন্টারেস্টটা আসে মানে ইন্টারেস্টের উপরে সোর্সে 10% করে ট্যাক্স কেটে নেওয়ার বিধান রাখা হয়েছে। এখন বছর শেষে যখন আমি রিটার্ন দাখিল করলাম তখন বলা হচ্ছে যে এটার উপরে 27.5% ট্যাক্স, 10% দেওয়া হয়েছে, বাকি 17.5% এখন জমা দিতে হবে। এবং তখন যদি আমরা বলি যে ওই যে 80 লাখ টাকা বেশি নিয়ে রাখা হয়েছে সেখান থেকে এটা মাইনাস করেন না, সেটা মাইনাস হবে না, ওই 30 লাখও কিন্তু মাইনাস হয় নাই। আবার ডিসিটি কে এখতিয়ার দিয়ে রাখা হয়েছে যে কোনো জায়গায় আমাদের যে আমরা যে রিটার্নে যে ইয়েগুলি খরচগুলি দেখাই কোনো একটা খরচকে ডিসঅ্যালাউ করার এখতিয়ার তার রয়েছে। সেই ডিসঅ্যালাউ করার পরে সেই ডিসঅ্যালাউ ফিগারটার উপরে যা কর্পোরেট ট্যাক্স রেট হার হচ্ছে আমার 12%, কিন্তু সেখানে সেটাকে আবার 30% ট্যাক্স ধার্য করা হচ্ছে। এই জিনিসগুলি আমি মনে করি বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে কিছু গলদ রয়েছে। এগুলি যদি ঠিক রাখা হয় করা যায় তাহলে প্রকৃত ট্যাক্স পেয়ার যারা তারা কখনো ট্যাক্স দিতে ভয় পাবে না বা ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। আবার পাশাপাশি এবার এনবিআর যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাটাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মনে করি যে যদি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা যদি এই কাজটা ঠিক মতো করেন, যারা কর ফাঁকি দিচ্ছে বা কর নেটের আওতা নেই তাদেরকে খুঁজে বের করে কর আদায়ের ব্যবস্থা করেন, তাহলে আমাদের উপর প্রেশারটা কমে আসবে। আবার এটা যেন কোনোভাবেই না হয় যে ওই এক্সিস্টিং যারা আছে তাদের উপরেই আবারও নানাভাবে অত্যাচার হলো ট্যাক্স আদায়ের জন্য, এটা যাতে কোনো অর্থাৎ যারা দেয় তাদের উপরে প্রেশারটা বেশি পড়ে। নিশ্চয়ই এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, তবে একটা তার আগে বিরতি নিতে চাই। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিক খাতায়। আলোচনার বিষয় আদেশ দিয়ে কর ফাঁকি ঠেকানো যাবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রেজাউল হাসান, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। বিরতির আগে আপনি আপনার দারুণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার আরেকটি বিষয় আপনার সাথে সেখানে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে কমিশনারেট ভিত্তিক কর কর্মকর্তাদের টার্গেট নির্ধারণ করে দেওয়া হবে যাতে করে রিটার্ন না দেওয়া ও কর ছাড়পত্র ব্যক্তিদের কাছ থেকেও রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা যায়। এই পদ্ধতি আসলে কতটুকু কার্যকর হবে বলে মনে করছেন আপনি? এটা ঠিকই আছে, এটা অনেক কার্যকর হবে। কারণ হচ্ছে যে হয়তো অফিসাররা মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের পক্ষে এই যে
লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই যে কর যারা অ্যাভয়েড করে যাচ্ছেন অথচ রিটার্ন দিচ্ছেন না, অথবা মানে কোনোভাবে পার পাওয়া যায় কিনা এ ধরনের ধান্দাবাজিতে আছেন, তাদেরকে ধরানোর জন্য এই আদেশটা যথেষ্ট কার্যকর বলে আমি মনে করি। এটা দরকার আছে এবং এগুলি না করলে সঠিকভাবে রাজস্বটা আদায় হবে না। এটা হচ্ছে সাময়িকভাবে আগামী জুনের মধ্যে যাতে আমার লক্ষ্যমাত্রাটা অর্জিত হয় সেই কারণে গ্রহণের জন্য একটা পদক্ষেপ। এবং আমি মনে করি যে এই পদক্ষেপটা শুধু এভাবে আদেশ দিলেই হবে না, এটা সঠিকভাবে মনিটরও করতে হবে যে আমার অফিসাররা কি অ্যাকর্ডিংলি কাজটা করছেন কিনা বা যথাযথভাবে কাজটা করছেন কিনা। এখন লং টাইমও ভাবতে হবে যে এইটা আমরা প্রত্যেক বছর বছর শেষে গিয়ে আদেশ দিব কিংবা মাঝামাঝি সময় আদেশ দিব, সেটাতে আমরা স্থির থাকবো কেন। আমি মনে করি যে ভবিষ্যতে যাতে এই ধরনের আদেশ না দিয়ে এটা সিস্টেম বেস করা যায়, এটা অটোমেটেড করা যায়, বা এমন একটা পরিস্থিতি তৈরি করা যায় যে যারা আয়কর দেবেন অথবা যারা আয়করের আওতার যোগ্য তারা যেন তাদের প্রত্যেকটা ট্রানজেকশন সরকারি তথ্য ভান্ডারে জমা হয়। সরকার যেন সেটা আইন কানুনের ভিত্তিতে বা বিজনেস প্রসেসে এটাকে ফিল্টারিং করে প্রকৃত যে অ্যাসেসমেন্ট হওয়া দরকার সেটা নির্ধারণ করা যায়। সুতরাং সেই স্টেপগুলো এর পাশাপাশি নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই যে এখন যেভাবে আদেশ দিতে হচ্ছে, যদি আমরা সিস্টেমটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারি এবং সবাইকে অটোমেটেড সিস্টেমের মধ্যে আনতে পারি, তাহলে আমার মনে হয় এই ধরনের আদেশ আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে বা কোনো রকম সিস্টেম নাই, সরকার ওই যে আমাদের গত বছরের রিটার্ন দেওয়া আছে সেই রিটার্নটা ধরে এখন এই বছর আমাকে বের করতে হবে কে রিটার্ন দেয়নি, কারটা ডিউ আছে, কে দেওয়ার কথা ছিল অথবা কেন দিল না, ইত্যাদি ইত্যাদি নিয়ে শোকজ করা, তারপরে তাকে ডাকা, তারপরে তার শুনে নেওয়া, তার ব্যাখ্যা নেওয়া, তার টাকা আদায় করা। এতে আবার কিছু সময় কিন্তু ওয়েস্টেজ হয়। তো তাড়াহুড়ার বিষয়টাকে বাদ দিয়ে যদি দ্রুত সময়ের মধ্যে এই আদেশটাকে বাস্তবায়ন করা যায়, সেটাই হবে সঠিক মানে কর্ম পদ্ধতি বলে আমি মনে করি। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হাতাব। আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে একার পক্ষে আসলে যারা দেয় তাদের উপরে চাপ পড়ে, টিআইএন থাকলেও অনেক ব্যক্তি আবার আয়কর রিটার্ন জমা দেয় না, সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন তাই আসলে হয়ে ওঠে। এছাড়াও আরেকটা বিষয় সবসময় পরিলক্ষিত করা যায় যে কর্মকর্তা কিংবা কর যারা দেয়, করদাতা যারা আছে তাদের মধ্যে আসলে সম্পর্কটা হওয়া উচিত নিবিড় এবং সুসম্পর্ক। সেই জায়গায় আমরা একটা অদৃশ্য কোন একটা বিষয়ের কারণে হয়তো একটা বিশাল দূরত্ব থাকে, যেটা আপনারাও ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি। এটি আসলে কেন, এটি সমাধানটা আসলে কিভাবে করা যায়, কিভাবে সেটা আরো বাড়ানো যায়? এখানে আপনি যে পয়েন্টটা উত্থাপন করেন, পয়েন্টটা অত্যন্ত কারেক্ট, যে করদাতা আর কর সংগ্রহ যারা করেন তাদের মধ্যে অবস্থাটা যেটা দাঁড়ায়, মনে যেন চোর পুলিশ একটা খেলা চলছে। সেটি আসলে মানে অথচ এই সুন্দর হওয়া এই উচিত। এই মানসিকতা এবং এই অবস্থানটার পরিবর্তন হইতে হবে। যারা কর কর সংগ্রহ করেন, অর্থাৎ কর কর্মকর্তা যারা আছেন, তাদের মাঠ পর্যায়ে ব্যবসায়ী বা যারা করদাতা তাদের সাথে একটা সুসম্পর্ক থাকতে হবে। সুসম্পর্ক করে তাদেরকে মোটিভেশন দিয়ে মোটিভেট করে তাদেরকে সহযোগিতা করে এবং কর দেওয়ার ইয়েটাকে আরো সহজ করতে হবে। তাহলে কিন্তু করদাতারা কিন্তু কর দিতে মানে আগ্রহ হবে তাদের মধ্যে। তো এইটাকে করতে হবে। আর দ্বিতীয়ত যেই কাজটা বর্তমানে যেভাবে এখন হচ্ছে, যে এবং যেটা রেজাউল হাসান সাহেব যেটা বললেন যে আদেশ দিয়ে এই মাসে করা, ব্যাপারটা এরকম না। এটাকে একটা কন্টিনিউয়াস প্রসেসে নিয়ে আসতে হবে। মানে কন্টিনিউয়াসলি এটা চেষ্টা করতে হবে। আমরা যারা কর নেটের আওতায় আছি তাদের পিছনে সময় ব্যয় না করে যারা না কর নেটের আওতায় নেই তাদের পিছনে একটু সময় বেশি দিতে হবে। তাহলে কর নেটের আওতাটাও বাড়বে এবং পাশাপাশি আপনার সরকারের রাজস্ব আহরণটাও বাড়বে। তো আমার মনে হয় সেই জায়গাটাতেই নজর দেওয়া উচিত এনবিআরেরও। এবং বিশেষ করে আপনি এরকমও দেখবেন বহু গ্রাম অঞ্চলে পর্যন্ত এখন কোটি কোটি টাকার ইনকাম হচ্ছে, কিন্তু তারা কোনো করের আওতার মধ্যে নাই। সেই জায়গাগুলিকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যারা করের আওতায় নাই, মানে ইয়ে ছাড়া করের আওতার বাইরে তারা থেকে যাচ্ছে, ব্যবসা করছে, নানা রকমের ব্যবসা করছে। তো সেইগুলিকে খুঁজে খুঁজে বের করে আনতে হবে। তাহলে প্রকৃত করদাতারা যেটা বর্তমানে নানা রকমের হয়রানির শিকার হচ্ছে সেটা থেকে রক্ষা পাবে। আমার মনে হয় করদাতাদেরকে আমরা সহযোগিতা করব, এনবিআরকে আমরা সহযোগিতা করব। এই পারস্পরিক সহযোগিতাটা ক্ষেত্রটা আরো বড় হওয়া দরকার, তাহলে এটা সম্ভব।
নিশ্চয়ই। সংক্ষেপে রেজাউল হাসান, আপনার একটু কিছু এতক্ষণ আমরা কর ভীতি নিয়ে কথা বললাম। আসলে আপনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা তার আলোকে আসলে এই ভীতিটা আসলে কেন দেখেন আপনি? কি কারণে? মাঠ পর্যায়ে নিশ্চয়ই সেই বিষয়টা আপনার কাছে আছে, অভিজ্ঞতাটা শেয়ার করবেন কি? এটা দেখুন, যেটা হচ্ছে কি যে যারা চুরি করে তাদেরকে ঠেকানো এত সহজ ব্যাপার না। এবং আমরা যেভাবে অ্যামিকেবল কথাবার্তা বলছি, এই কথা বহুদিন ধরে বলা হচ্ছে, কিন্তু সমাধান হয় না। যে জিনিসটা হচ্ছে যে কর আদায়কারী এবং বা সংগ্রাহক এবং করদাতা তারা উভয়ে কথা বলতে সুযোগ পাচ্ছেন, এবং এখানে নেগোশিয়েট করার একটা রাস্তা থেকেই যায়, যেটাকে আমরা বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে পরিবেশ, সেই পরিবেশে বা সংস্কৃতিতে এখনো পর্যন্ত নিরসন করতে পারিনি। সেই জায়গাটা থেকে কিন্তু আমরা সরে আসতে পারিনি। সেটা উভয় পক্ষেই এই দুর্বলতা কিন্তু দীর্ঘদিনের। সেটাকে কিভাবে দূরীভূত করা যায়, সেটাকে কিভাবে সরিয়ে ফেলা যায়, এবং এই একটা কর অ্যাসেসমেন্ট হয়ে গেলে সেটা নিয়ে যেন করদাতা বা কর সংগ্রাহক উভয়ের মধ্যে আর কোনো তর্ক বিতর্ক না থাকে, অ্যাসেসমেন্টটা সঠিক হয়েছে এই মর্মে উভয়ই স্বীকৃতি দিতে পারে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করা দরকার। সেই মানে সেই লক্ষ্যে এনবিআর কে কিন্তু কাজ করতেই হবে। সেটা না করা পর্যন্ত এই যে করদাতা বা কর সংগ্রাহক তাদের মধ্যে যে নেগোশিয়েট করবার সুযোগ বা তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ, সেটা শুধু রাজস্ব বৃদ্ধির জন্যই হবে আর রাজস্ব হ্রাস করবার জন্য হবে না, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, বা নিশ্চয়। অর্থাৎ সেটাকে আমি যেটা মানে বললাম, আমাদের মোদ্দা কথা থেকে আসলে চার দেয়ালের মধ্যে বসে সিদ্ধান্ত বা আদেশ দেওয়া সহজ, কিন্তু সেটা মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হচ্ছে সেটার মধ্যে যদি সমন্বয় অনেক থাকে কঠিন, অনেক তাহলে কঠিন। হয়তো বা সেই বিষয়টা থেকে উত্তরণ খুবই সম্ভব। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের একটা ইসলামী ব্যাংক অভিজ্ঞতা তালিকাতে এসে একটু আপনাদের simple share পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আছে পর্যন্ত, সঙ্গেই থাকুন।